এবার বিস্তারিত। সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি ভারত বাংলাদেশের মধ্যে বহুবার এসেছে, কিন্তু বাস্তব চিত্র বলছে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা থামছে না। চলতি বছর এখন পর্যন্ত গুলিতে নিহত হয়েছেন অন্তত 7 বাংলাদেশি। আগস্টে আরও একজনের মৃত্যুর পর প্রশ্ন উঠছে, বারবার বৈঠক, প্রতিশ্রুতি আর আশ্বাসের পরও কেন বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যা? বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। সীমান্তে আবারও গুলি শব্দ, আবারও ঝরল বাংলাদেশের প্রাণ। গত 8 আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ার মাগুরুলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন 20 বছরের তরুণ তারা মিয়া। 2 দিন পর চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে 12 জুন একই উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন মুজিব আলী। মে মাসে লালমনিরহাটের হাতীবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তেও প্রাণ যায় আরও বাংলাদেশির। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2025 সালে সীমান্তে বিএসএফের হাতে নিহত হন 34 বাংলাদেশি। এর মধ্যে গুলিতে 24 জন এবং নির্যাতনে মৃত্যু হয় 10 জনের। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গুলিতে নিহত হয় 7 জন। নির্যাতনে মৃত্যু হয়েছে আরও 3 জনের, আহত হয়েছেন অন্তত 10 জন। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের প্রতিশ্রুতির পরও সীমান্তে মৃত্যুর ধারাবাহিকতা কমছে না। 17 আগস্ট ফেনীর বিলোনিয়া জিরো পয়েন্টে বিজিবি বিএসএফের বৈঠকে পুশিন, মাদক চোরাচালান ও সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়টি উঠে আসে। জাতীয় সংসদেও বিষয়টি এসেছে। গত 17 জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে নন লিথাল অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ। সীমান্তে নিরীহ বাংলাদেশি নিহতের ঘটনাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন তিনি। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। বৈঠকের পর বৈঠক, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, তবুও সীমান্তে থামছে না গুলি। ফলে প্রশ্ন উঠেছে, শুধু কূটনৈতিক আশ্বাস নয়, সীমান্তে প্রাণহানি বন্ধে কার্যকর ব্যবস্থা কবে নিশ্চিত হবে? কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন COP31 যোগ দিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেদ্দায় OIC পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার উপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ চীন যৌথ অংশীদারত্বের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। শুক্রবার স্থানীয় সময় সকালে চীনের জিয়াংসি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এ কথা বলেন। সম্মেলনে চীন বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মাহদি আমিন বলেন, দুই দেশের এই সহযোগিতা কেবল আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবে কার্যকর করে তরুণদের জন্য কর্মসংস্থান ও সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য। শিক্ষাকে দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে সুযোগে পরিণত করাই সরকারের মূল উদ্দেশ্য। দেশে প্রায় 80,000 আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রশিক্ষণের ঘাটতি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। নতুন আইনজীবীদের প্রশিক্ষণে 50 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে প্রায় 18,000 আইনজীবী থাকলেও ভালো আইনজীবী কতজন তা জানার উপায় নেই। যত পড়বেন তত শিখবেন এবং প্রতিদিনই শেখার বিষয়। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। ইনশাল্লাহ
এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছি। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়ার চিন্তা করছি। গণভোটে জনগণের দেওয়া গণরায় সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতের ইউনিক প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। গোলাম পরোয়ার বলেন, একই আদেশে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও এখন সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে না। জনগণের ভোটে পাওয়া গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় দলীয়করণের বিরোধিতা করা হলেও ক্ষমতায় এসে আবারও দলীয়করণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বলেছিলাম যে আমরা দলীয়করণের বিরুদ্ধে, তো দলীয়করণ তো আপনারাই করছেন, সংসদেও চালাইতেছেন, বৈষম্য উন্নয়নে, বৈষম্য দায়িত্ব প্রদানে। আর বড় রাজনৈতিক সংকট তৈরি হয়ে গেছে, গণভোটের গণরায় কার্যকর করেনি সরকার। যে গণভোটের জন্য বিএনপি প্রস্তাব দিয়েছিল, তারা ভোটে ভোট দেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রী আজকে তিনি সহ বিএনপি তারা বলেছেন হাতে ভোট দিতে হবে। আমরা সবাই কিন্তু হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছি। এখন নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী 48 ঘন্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার কলমাকান্দা ঠাকুরাকুনা সড়কের পাশে পুনরায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ নির্দেশ দেন। ডেপুটি স্পিকার বলেন, গাছ শুধু গাছ নয়, এটি একটি জীবন। গত 25 আগস্ট রাতে বামুনিকোনা এলাকায় 35টি গাছ উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। বর্তমান বিশ্বে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেই ক্লাইমেট চেঞ্জকে আমরা এনকাউন্টার করার জন্য একমাত্র আমাদের বৃক্ষ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আর সেই বৃক্ষরাজিকে এখন ধ্বংস করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আমি অনুরোধ করব, একই সাথে নির্দেশনা দিব, 48 ঘন্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে এবং যথোপযুক্ত পরিবেশ আইন মামলা দায়ের করতে হবে তাদের বিরুদ্ধে। সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, এর প্রভাব পড়বে পুরো দেশের উপর, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার লক্ষ্মীপুরে চকবাজার জামে মসজিদ জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, সরকারকে সঠিক পথে রাখতে এবং সরকারের যৌক্তিক সমালোচনার জন্য ছায়া মন্ত্রিসভার মতো যে কোনো উদ্যোগকে তারা সাধুবাদ জানান। বলেন, সরকার সঠিক পথে না থাকলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। সরকার যদি ঠিক পথে না থাকে, খালি সরকার দল যারা বিএনপি তারা ক্ষতিগ্রস্ত হবে না, আমরাও ক্ষতিগ্রস্ত হব, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। আর বাংলাদেশে যেহেতু আমরাও একটা অংশ, এই ক্ষতি কিন্তু কেউ এড়াইতে পারবো না। গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পরিকল্পনার প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ঢাকা কুমিল্লা মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড়কের ধারণাপত্র উপস্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জুনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার এই সংকট সৃষ্টি করেনি, বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে সংকট তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি। হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহে বাধার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংগ্রহ কঠিন হয়ে পড়েছে এবং দামও বেড়েছে। তিনি বলেন, জ্বালানি আমদানিতে সরকারকে প্রায় $4 বিলিয়ন অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। গ্যাসের এবং বিদ্যুতের সমস্যার সমাধান করার জন্য সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। আপনারা জানেন যে এই সমস্যাটা আসলে বর্তমান সরকারের সৃষ্ট না। এই সমস্যা বাংলাদেশে অতীতে যে ফ্যাসিবাদী সরকারের ভুল নীতি, দুর্নীতি এবং আমদানি নির্ভর বিদ্যুৎ এবং জ্বালানি নীতি, তার ফলশ্রুতিতে তৈরি হয়েছে। আর সাথে যোগ হয়েছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, যুদ্ধ এবং হরমুজ প্রণালীর এইভাবে যে একটা জ্বালানি সরবরাহের যে একটা চ্যানেল, সেটা এখন নানাভাবে বাধাগ্রস্ত। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জ্বালানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এডিস মশার অবাধ বংশবিস্তারের ফলে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবাদানে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন জিহাদ রাহাত। গত বছরের তুলনায় চলতি বছরের আগস্টে এডিস মশার উপদ্রব ব্যাপক মাত্রায় বেড়েছে। ফলে ডেঙ্গু জ্বর চোখ রাঙাচ্ছে নারী, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মানুষকে। মশার কামড়ে যেমন বাড়ছে রোগীর সংখ্যা, তেমনি বাড়ছে উদ্বেগ। প্রান্তিক পর্যায়ে চিকিৎসা না পেয়ে অনেকে ছুটছেন রাজধানীর চিকিৎসালয়ে। ভর্তি রোগীর সংখ্যা ঠেকেছে প্রায় 32,000-এ, মৃত্যুর সংখ্যাও 100 ছুঁই। কুমিল্লার থেকে আসছি মাইয়া ডেঙ্গু জ্বর, তো মানে পরীক্ষা করছে, ওষুধ ভরে দিতেছে, মানে আগের থেকে কিছু ভালো। একটু প্রেশার লো ছিল, বাট আবার খাওয়া দাওয়া করতে পারে নাই, এখন ভালো খায়, এখন সুস্থ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আছে মোটামুটি ভালো, আরও 2-1 দিন থাকতে পারলে আর ওই আর কি হয়, কারণ হার্টের রোগী আমি, আবার ডেঙ্গু জ্বরে শরীর দুর্বল থাকে সবরকম। আমি রিপোর্ট করছি সিবিসি, তোমার 42,000 আসছে। তো এখন গতকালকের আবার রিপোর্টটা যে হয়তো বা নিয়ে আসতে গেছে বলা যাবে, আর আজকেরটা করতে দিছি। সুস্থ হয়ে বাড়ি ফেরার চেয়ে ভর্তি রোগীর সংখ্যা বেশি, যার দরুন সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। রোগী যখন বেশি লোড হয় আমাদের তো বেশি কষ্ট হয়েই যায়। পেশেন্ট নিয়ে কাজ করা কিন্তু খুব সিনসিয়ারলি কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের মানে রেস্ট হয় না। যে হারে পেশেন্ট, সেখানে আমরা স্টাফ কম, তো আমরা দেখা যায় স্টুডেন্ট নার্স দিয়ে আমরা তো সাথে থাকিয়েই ওদের কাজ সাথে নিয়ে আমাদের কাজ করতে হয়, নাহলে আমরা পারি না। লার্ভা সহ মশার বংশবিস্তার রোধে জনসচেতনতার বিকল্প নেই বলছেন এই চিকিৎসক। আমাদের এই ডেঙ্গুর সংক্রমণের যে ঊর্ধ্বগতি, এটা রোধ করতে হলে আমাদের বসবাসের জায়গাগুলোতে, আশেপাশের জায়গায় যে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মানে 3 দিনের বেশি পানি কোনো ক্রমেই জমে থাকতে দেওয়া যাবে না। অসুস্থতা ঠেকাতে মশারি ব্যবহারেও তাগিদ দেন তিনি। মশারিটা নিয়ে ঘুমাতে হবে, মশারির ব্যবহার এটা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। ডেঙ্গু জীবাণুবাহী মশা বেশিরভাগ কামড়ায় হচ্ছে সূর্যোদয়ের আগে পড়ে, সূর্যাস্তের আগে পড়ে। অন্তত এই সময়গুলোতে আমাদের শরীরটাকে যতটা সম্ভব যদি আবৃত করে রাখা। নিয়মিত মনিটরিংয়ে এ রোগের বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব বলেও মত দেন তিনি। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে বড়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল 5 শিশুর। শুক্রবার দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে ঘটে মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে পুলিশ ছুটে যায়। স্থানীয় লোকজন সাধ্যমতো চেষ্টা চালায় শিশুদের উদ্ধারে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিনিধি শাখাওয়াত জামিল দোলনের প্রতিবেদন, জানাচ্ছেন জেরিন জামান। দেবীনগর ইউনিয়নের মরা নদীতে শুক্রবার দুপুরে গোসল করতে নামে কয়েক শিশু। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় 5 জন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শুরু হয় উদ্ধার তৎপরতা। আশপাশের লোকজনও শিশুদের উদ্ধারে যোগ দেয়, তবে শেষ পর্যন্ত 5 শিশুরই মৃত্যু হয়। এরা হলো একই গ্রামের 9 বছর বয়সী সুমাইয়া, 7 বছরের আরিবা, 12 বছরের সুমাইয়া, 9 বছরের সুরাইয়া এবং 12 বছরের শরীফা। একসঙ্গে 5 শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বাড়িতে না জানিয়ে গোসল করতে গেছিল, গোসল করতে যায় আমরা হলো ঠিক জামাত সালাম ফিরে হয়েছে, একটা জামাত সালাম ফিরেছে, আর আমরা হলো কল এসেছি দৌড়ে যেতে লেগে আপনার স্পটে মানে 5টা শেষ ডাঙ্গাই নিয়ে ডাঙ্গা এসে খাতে শুকাইলে সত্যি ছেলেপিলে যার ঘর যেগুলো ছেলে তারাকে আমরা খবর দিলাম। যাওয়ার পরে তারা গেল, যাওয়ার পরে তখন আপনাদের ছেলেপিলেরা নিয়ে আইনওয়ালা নিয়ে এলো। এই ঘটনায় গভীরভাবে মর্মাহত স্থানীয় প্রশাসন। শোকাহত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এসেছি যে আসলে বিষয়টি পরিদর্শন করার জন্য, যে কিভাবে এরকম এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এবং যে সকল শোক সন্তপ্ত পরিবার রয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আপাতত তাদেরকে দাফন কাফনের সহযোগিতার জন্য কিছু আর্থিক সহযোগিতা করা হবে, পরবর্তীতে তাদেরকে আরও সহযোগিতা করা হবে। তবে চাঁপাইনবাবগঞ্জে নদী কিংবা উন্মুক্ত জলাশয়ে ডুবে শিশু মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও জেলার বিভিন্ন এলাকায় গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছে শিশু। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।
দর্শক, 5 শিশুর মৃত্যুর বিষয়ে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক শামসুন নাহার সোহানা। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে 5 শিশুর পানিতে ডুবে মৃত্যু বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন শামসুন নাহার সোহানা। আপনার কাছ থেকে শুনবো। আমি অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দেবীনগর ইউনিয়নের চকচাকলা গ্রামে। আপনারা যেমনটি জানেন, আজকে দুপুরে জুমার নামাজের সময় এই গ্রামেরই 5 জন শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আমরা এখন সেই সরজমিনে আছি। আমরা তাদের স্বজনদের সাথে এবং স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা 5 জনই আত্মীয়। তো তারা গেছে, তাদের বয়স হচ্ছে 8 থেকে 12 বছরের মধ্যে। তারা গেছিল হচ্ছে পাশেই বন্যার পানিতে গোসল করতে। সেখানে তাদের সব থেকে ছোট যে একটি বাচ্চা, সে পানিতে ডুবে যাওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে আরো 4 জন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তাদেরকে উদ্ধার করে। এই ঘটনায় সদর থানার পুলিশ এখানে উপস্থিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ANM অসীম ফিরোজ এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা কথা বলবো স্থানীয় একজন এলাকাবাসীর সাথে। সম্পূর্ণ জানছি যে আমার ওই পাশেকারী এলাকা, আমরা নামাজ পড়তে গেলাম, তো নামাজ পড়ে বাড়াইতে পারিনি, তো হয়ে শুরু হয়ে গেছে যে 5টা ছেলে মারা গেল। তো আমরা সিদ্ধান্ত কোনটাই খবর পাই না। তারপর আমরা মহলে যোগাযোগ করে ফের দৌড়িয়ে আইনু এসে যোগাযোগ করে আইসা দেখছি যে লাস্ট 5টাই মারা গেছে। আচ্ছা, কারা উদ্ধার করলো এটা? ওগুলা আপনার ওপারকার যে আসলো, ওপার থেকে তাকিয়ে দেখছি যে ছেলে 5টা ডুবে গেছে। ওনারা হেলে আসতে যা আসতে পারিনি, তলে বসে গেছে। 5টাকে এক জায়গাতে পেয়েছে। আচ্ছা, এই 5টা শিশু হচ্ছে কয়জন পরিবারের? 3 পরিবারের। আচ্ছা, একটা হলো একটা আর দু জায়গাতে হলো দুটা করে 4টা, মানে 2 পরিবারের হচ্ছে 4টা আর এক পরিবারের হচ্ছে চড়া হয়েছে। কোনোদিন হচ্ছে নদীতে গোসল করেনি, সাঁতার কাটতে জানে না, প্রথম গেছে গোসল করতে আজকেই। আচ্ছা, আজকে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটেছে। আচ্ছা, যেমনটি আপনারা দেখছিলেন, একই এলাকার একই পরিবারের 5 জন শিশু। এরকম মর্মান্তিক ঘটনা এর আগে কখনো এই এলাকায় ঘটেনি, এই প্রথমবার ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ থেকে। এবার নেপালে মানবিক বিপর্যয়ের খবর। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 547 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 1,500 মানুষ। তবে ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের খুঁজে বের করার আগেই সামনে এসেছে নতুন বন্যার আশঙ্কা। সীমান্ত এলাকায় তৈরি হওয়া একটি নতুন হ্রদ দ্রুত ফুলে উঠছে। আরও জানাচ্ছেন অনন্য সাদিক। নেপাল তিব্বত সীমান্তে 26 আগস্টের আকস্মিক বন্যার ভয়াবহতা এখনও কাটেনি। নেপালের রাসোয়া, নোয়াকোট ও ধাদিং সহ বিস্তীর্ণ এলাকায় ধ্বংস হয়েছে ঘরবাড়ি, সড়ক ও সেতু। বন্যার পানিতে ভেসে গেছে গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো। নেপাল পুলিশের সর্বশেষ হিসেবে দেশটিতে এখন পর্যন্ত প্রায় 500 জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ 910 জন এবং আহত 460। তিব্বতে আরও 3 জন নিহত এবং 558 জন নিখোঁজ রয়েছেন। ফলে 2 অঞ্চলে মোট মৃতের সংখ্যা 392 এবং নিখোঁজের সংখ্যা 1400 ছাড়িয়েছে। উদ্ধার অভিযানে নেপালের 30,000-এর বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। সড়ক ও সেতু ধ্বংস হওয়ায় দুর্গম এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে থাকা এবং বিচ্ছিন্ন এলাকায় থাকা মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে নতুন করে তৈরি হওয়া একটি হ্রদ নিয়ে বাড়ছে উদ্বেগ। নদীর গতিপথ আটকে তৈরি হওয়া এই জলাধার দ্রুত বড় হলে বাঁধ ভেঙে দ্বিতীয় দফায় ভয়াবহ ঢল নামতে পারে। ঝুঁকিপূর্ণ নদী তীরের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ত্রাণ তৎপরতাও জোরদার হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশ জরুরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘ ও অংশীদাররা $229 মিলিয়ন বেশি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। রেড ক্রসও প্রায় $31 মিলিয়ন জরুরি তহবিলের আবেদন জানিয়েছে। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক। রাজধানীর প্রগতি সরণিতে উন্নয়নের নামে খোঁড়াখুঁড়িতে বেড়েছে জনদুর্ভোগ। একদিকে MRT-1 ইউটিলিটি, অন্যদিকে রাস্তার বিশাল অংশ কেটে ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনে নাজেহাল যান চালক ও যাত্রীরা। সেবাদাতা প্রতিষ্ঠানের অপরিকল্পিত প্রকল্পের কারণে রামপুরা থেকে কুড়িল এলাকায় দিনভর লেগে থাকছে অসহনীয় যানজট। নাইম হোসেনের ক্যামেরায় আফরাত জেমিনের প্রতিবেদন।
রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক প্রগতি সরণি। প্রতিদিন এই পথে চলাচল করে বিমানবন্দর, কুড়িল, বাড্ডা, রামপুরা, বসুন্ধরা সহ ঢাকা ও ঢাকার বাইরের লাখো মানুষ। কিন্তু উন্নয়ন কাজের নামে একের পর এক খোঁড়াখুঁড়িতে বর্তমানে স্থবিরতা নেমে এসেছে সড়কটিতে। কেটেকুটে কোথাও কোথাও সড়ক এতটাই সংকুচিত করে ফেলা হয়েছে যে কোনো মতে চলতে পারে একটি ভারী যান। সকাল থেকে রাত কম বেশি একই চিত্র। আমি মালিবাগ যাব, আমার 3 ঘন্টা প্লাস সময় লাগবে। 1.5 থেকে 2 ঘন্টা আমার অতিরিক্ত সময় মনিটরিংতে চলে যাচ্ছে। আমাদের অফিসের কর্মঘণ্টা নষ্ট হইতেছে, প্রত্যেকটা জায়গাতে বিপত্তি বাড়তেছে। মানে এই সীমাহীন দুর্ভোগ কবে শেষ হবে, কবে কি হবে জানি না। তো হাতে সময় নিয়ে বের হতে হয়, যে আজকে একটু এক্সট্রা সময় নিয়ে বের হয়েছি। রামপুরা থেকে কুড়িলের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। স্বাভাবিক সময়ে যেখানে 25 থেকে 30 মিনিটে পৌঁছানো যায়, সেখানে এখন লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। 2 লাইনে 3 লাইনে গাড়ি যাবো, সেখানে 5-6 লাইন করে যাইতেছে, তাহলে জাম তো লাগবেই। 6 লাইন করে গিয়ে বড় একটা করে গাড়ি ছুটতে হয়, তখন কিন্তু আমরা বাজি। উত্তর বাড্ডা পার হইলে রাস্তা কাটা, বাড্ডা লিং রোডের আগে থেকেও কাটা, দুই দিক দিয়ে একবারে বসুন্ধরা গেট পর্যন্ত কাটা, তারপরে বিশ্ব রোডের আগে কাটা আছে। সাধারণ মানুষের যে একটা দুর্গতি বা তাদের যে একটা কষ্ট, এটা কিন্তু আমাদের যে কোম্পানিগুলা এই কাজগুলা চালাচ্ছে তারা কেউ দেখতেছে না, কিন্তু সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। শুধু যানজট নয়, গর্তে ভরা সড়কের অর্ধেক ঘিরে রাখা হয়েছে স্টিলের বেষ্টনী দিয়ে। এতে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার ও গন্তব্যে পৌঁছাতে হচ্ছে পথচারীদের। আমার যেখানে 10 মিনিটে আসা যেত, এখন এখানে আমার 1 থেকে 1.5 ঘন্টা হাতে নিয়ে বের হইতে হয়। ফুটপাতও নেই, এদিক দিয়ে যে মানুষ ফুটপাত দিয়ে হাঁটবে ওই রাস্তাটাও নেই এই পাশে। আমাদের দেশের পরিস্থিতির শিকার আমরা, এগুলা এইভাবে এই দেশে সম্ভব, অন্য দেশে সম্ভব হইতো না। একই সড়কে বিভিন্ন সংস্থার ইচ্ছেমতো খোঁড়াখুড়ির এই স্বেচ্ছাচারিতা কবে বন্ধ হবে সেটি জানতে চান নগরবাসী। আফরাদ জামিন, গ্রিন নিউজ, ঢাকা। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ 4 জনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল ও নিহতদের বাসভবন পরিদর্শন করেছেন নবনিযুক্ত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশিদ। শুক্রবার দুপুরে পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় নিহত গণপতি চক্রবর্তীর বাসার ছাদ ও বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন পুলিশ কমিশনার। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে সুবিচার নিশ্চিত করা হবে। তদন্তে যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করার কথাও জানান তিনি। মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ কমিশনার বলেন, তদন্ত চলমান রয়েছে, নতুন কোনো ক্লু পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আদালতে চার্জশিট দাখিলের আশ্বাস দেন তিনি। প্রতিটা কথাবার্তা আপনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে সেগুলার যথাযথ জবাব দিয়ে মামলাটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে যাতে একটা সুবিচার হয়, আমরা সে চেষ্টাটাই করছি। আলামত আসলে ধুয়ে ফেলার কিছু নেই, আলামত তো একটা ক্রাইম সিন, সেটাকে সংরক্ষণ করা আছে। শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত থেকে অনুপ্রবেশকারী 12 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের নিতে আসা 3টি হাইস মাইক্রোবাস ও 3 চালককেও আটক করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে তাদের আটক করে 39 বিজিবি জানায়, আটকরা রাজশাহীর গোদাগাড়ি এলাকার বাসিন্দা। তারা প্রায় 1 বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশের তৎপরতা বাড়ায় দালালের মাধ্যমে তারা দেশে ফেরেন। এ সময় আরও 18 জন পালিয়ে যায়। বরিশালের বাকেরগঞ্জে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা ঝোপঝাড় ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহি। অভিযানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে সরাসরি কার্যক্রম তদারকি করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল। এ সময় ঝোপঝাড়, ময়লা আবর্জনা ও ডাস্টবিনগুলো যথাযথভাবে পরিষ্কার হচ্ছে কিনা তা দেখেন তিনি। চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও অলিগলিতে সন্ত্রাস ও মাদক বিরোধী জনসচেতনতামূলক প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শুক্রবার ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী পদযাত্রা ও সমাবেশে তিনি এ ঘোষণা দেন। সরোয়ার আলমগীর বলেন, আগামী প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর আগে নাজিরহাট থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাজারে গিয়ে শেষ হয়।